স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকে আলোচনা করব, সেটি হলো দ্বিপদ প্রক্রিয়া। তো এই দ্বিপদ প্রক্রিয়া চ্যাপ্টারটা 2022 সালের সিলেবাসে ছিল না। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রত্যেক বছর পরীক্ষায় কিন্তু কিছু নাম্বার এখান থেকে আসে, অর্থাৎ সেট থিওরির সঙ্গে কিন্তু এটা অর হিসাবে এসে থাকে, অর্থাৎ সেট থিওরেম বা ফাংশন ম্যাপিং থেকে যদি না আসে তাহলে কিন্তু এই দ্বিপদ প্রক্রিয়া থেকেও প্রশ্ন এসে থাকে। তো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কিন্তু খুব ছোট এবং সহজ একটা চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আমার মনে হয় একটা মাল্টিপল চয়েস বা শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, এমনকি অনেক সময় 4 নম্বরের প্রশ্নও কিন্তু এখান থেকে দেওয়া হয়ে থাকে। এবং গত বছর যেহেতু এটা সিলেবাসে ছিল না, তো সামনের বছরের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শুরু করার আগে যদি আজকে চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো একদম চ্যাপ্টারের প্রথমেই যেটা আমাদের একটুখানি ভাবতে হবে সেটা হলো অপারেশন। এই অপারেশন জিনিসটা কি? বাইনারি মানে তো দুটি পদের মধ্যে, বাইনারি মানে 2, এবং অপারেশন আমরা বুঝবো আর কি। অপারেশন দেখো, নর্মালি অপারেশন কিন্তু আমরা ছোটোবেলা থেকে অপারেশন করে আসছি, বা প্রক্রিয়া, যেমন ধরো আমরা ছোটোবেলা থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো করে আসছি, এগুলো এক একটি অপারেশন। এবং আমরা ক্লাস 11-এর সেট থিওরির ক্ষেত্রেও, 12-এর সেট থিওরির ক্ষেত্রে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, এইগুলো যেই প্রক্রিয়াগুলো করেছি সেগুলো এক একটা অপারেশন। অর্থাৎ অপারেশন বা প্রক্রিয়ার অর্থ কী? প্রক্রিয়া হলো একটা গাণিতিক পদ্ধতি যার সাহায্যে আমরা কি করতে পারি, দুটি এলিমেন্টের থেকে আরও একটি নতুন এলিমেন্টের তৈরি হয়, বা দুটি এলিমেন্টের মধ্যে সেই গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে আরও একটা এলিমেন্টকে আমরা উপস্থাপন করতে পারি, বা আরও একটি এলিমেন্টের উৎপন্ন হয়। যেমন ধরো আমরা যোগ বিয়োগ জানি, 2 + 2 = 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 2 এবং 2 এই দুটো এলিমেন্টের মধ্যে আমরা অপারেশনটা কি এখানে যোগ, এবং তার ফলে একটা নতুন এলিমেন্ট তৈরি হচ্ছে, সেটা হলো 4। তো এই হলো আমাদের মেনলি অপারেশন। অর্থাৎ অপারেশন মানে কি একটা গাণিতিক পদ্ধতি। গাণিতিক পদ্ধতি কি একই সেটের অন্তর্গত। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, যখনই আমরা অপারেশন পড়ব তখন কিন্তু একই সেটের অন্তর্গত দুটো এলিমেন্টের মধ্যেই গাণিতিক পদ্ধতি বা অপারেশনটাকে আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যদি কেজি এবং সেকেন্ড এই দুটো তো আলাদা আলাদা সেটের অন্তর্গত। কেজি হলো একটা সেটের অন্তর্গত, অর্থাৎ এককটা, মানে আমরা কোনো একটা কিছুর বস্তুর ওজন, সেই জিনিসগুলো যদি বোঝানোর চেষ্টা করি। আর একটা সেট যদি আমাদের থাকে সেকেন্ড, সময়ের সেট একটা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুটো সেটের মধ্যে কোনো প্রক্রিয়া করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ প্রক্রিয়ার অর্থ হলো একই সেটের অন্তর্গত দুটো এলিমেন্টের মধ্যে একটা গাণিতিক পদ্ধতি আমরা প্রয়োগ করব, যেটাকে আমরা ম্যাপিং পড়েছিলাম, সেটাও কিন্তু একটা পদ্ধতির অন্তর্গত বা একটা অপারেশন। অর্থাৎ সেক্ষেত্রেও ম্যাপিং কি ছিল, দুটো সেটের মধ্যেও ম্যাপিং হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি একই সেটের মধ্যে হয়, অর্থাৎ মনে করো একটা সেট এস, তার মধ্যেই আরও একটা সেট, একই সেট, এই দুটো সেটের মধ্যে থেকে যদি আমরা ম্যাপিং করি এবং সেখান থেকে যদি একটা নতুন এলিমেন্ট উৎপন্ন হয়, তখন কিন্তু সেটাকে আমরা একটা অপারেশন বলবো। এরপর চলে আসে আমরা বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া কাকে বলবো? দ্বিপদ প্রক্রিয়া অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে দুটো পদ হবে। একটু আগে আমরা তাই করছিলাম, যে প্রক্রিয়াও কিন্তু তাই, যে দুটো পদের মধ্যে একটা প্রক্রিয়া হবে। এবার একটা জিনিস আমরা বলছি, যে অপারেশন যেটা আমরা বলছিলাম সেটা কি ছিল, একই সেটের অন্তর্গত দুটো এলিমেন্টের মধ্যে যদি আমরা প্রক্রিয়া বা অপারেশন করি, সেই সেটের অন্তর্গত একটা এলিমেন্টও হতে পারে, অর্থাৎ যে এলিমেন্টটা উৎপন্ন হবে সেটা কিন্তু ওই একই সেটের অন্তর্গত হতে পারে, আবার অন্য সেটের অন্তর্গত হতে পারে, মানে সেই সেটের অন্তর্গত নাও হতে পারে। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল নিই, মনে করো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনখান থেকে শুরু হচ্ছে? 1 2 1 2 3 4 এগুলো, তাই তো? এই ন্যাচারাল নাম্বারের মধ্যে যদি আমরা যোগ একটা প্রক্রিয়া নিই, অর্থাৎ দুটি ন্যাচারাল নাম্বারের যোগফল সর্বদা একটি ন্যাচারাল নাম্বার হবে। কিন্তু যদি আমরা বিয়োগফল নিই,
ওয়াট -2 = -1, এটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার হচ্ছে না। অর্থাৎ অপারেশনের ক্ষেত্রে কি হবে, একই সেটের অন্তর্গত, অর্থাৎ এই যে বিয়োগ আমরা করছি অপারেশনটা, সেই অপারেশনের ক্ষেত্রে কিন্তু এই ন্যাচারাল নাম্বারের মধ্যে এই রেজাল্টটা আসছে না। ঠিক আছে, এই দুটো ভাগের জন্য আমাদের চলে আসবে হলো এবার দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন আমরা কাকে বলব, খুব মনোযোগ সহকারে ডেফিনেশনটাকে একটুখানি ভালো করে দেখবে যে ডেফিনেশনটা কি। মনে করো একটি সেট রয়েছে এস, তাহলে এই এস এর অন্তর্গত যে এলিমেন্টগুলো তাদের মধ্যে একটা প্রক্রিয়া করে, একটা অপারেশন করে তার রেজাল্টটাও যদি সেই এসের মধ্যেই আসে, রেজাল্টটাও যদি সেই এসেই পাওয়া যায়, তাহলে তাকে আমরা বলবো দ্বিপদ প্রক্রিয়া। অর্থাৎ এই এস ক্রস এস, অর্থাৎ এটা যদি একটা ম্যাপিং বলি, সেটা ম্যাপ করছে কোথায়, এসে ম্যাপ করছে। এস ক্রস এসের ফলে যেই একটা, আমরা যদি এখানে এই ক্রসটাকে একটা প্রক্রিয়া ধরি, তাহলে এই একই সেটের অন্তর্গত দুটো এলিমেন্টের মধ্যে প্রক্রিয়া করে, অপারেশন করে আমাদের যে রেজাল্ট বা নতুন উপাদানটা পাচ্ছি, সেটাও যদি সেই এসের ওপরেই থাকে, তখন আমরা বলবো যে এই প্রক্রিয়াটা একটি দ্বিপদ প্রক্রিয়া। এই যেই জিনিসটা বললাম আমি, যে ওই সেটের মধ্যেই থাকতে হবে, তাকে বলা হলো ক্লোজার প্রপার্টি, বদ্ধতা ধর্ম। অর্থাৎ এই ক্লোজার প্রপার্টি কিন্তু আমাদের ঠিক করে দেবে যে প্রক্রিয়াটা দ্বিপদ প্রক্রিয়া নাকি দ্বিপদ প্রক্রিয়া নয়। আমাদের কোশ্চেনের মধ্যে আসবে যে দেখাও যে এই প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া, তাহলে সেখানে আমাদের একটাই লক্ষ্য থাকবে যে ওখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কি করছে না, অর্থাৎ বদ্ধতা নিয়ম বা শর্ত যেটা হচ্ছে সেটা হোল্ড করছে কি না, সেটা আমরা দেখাবো এই বাইনারি অপারেশনের ক্ষেত্রে। তাহলে এই ক্লোজার প্রপার্টি কোথায় হোল্ড করছে, একটু আগে যে মানে উদাহরণটা আমি দিলাম যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে বিয়োগ, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যোগ কিন্তু একটা দ্বিপদ প্রক্রিয়া, গুণও একটা দ্বিপদ প্রক্রিয়া। অর্থাৎ দুটো ন্যাচারাল নাম্বার, দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা হয়। কিন্তু বিয়োগ এবং ভাগ কিন্তু একটা দ্বিপদ প্রক্রিয়া নয়, কারণ দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল নেগেটিভ হতে পারে, আবার দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, যেটা একটা স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ এখানে কিন্তু ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটের ওপরে যোগ এবং গুণ এই দুটো কিন্তু দ্বিপদ প্রক্রিয়া, কিন্তু বিয়োগ এবং ভাগ কিন্তু দ্বিপদ প্রক্রিয়া নয়। খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু এটা মনে রাখতে হবে। অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড না করলে সেটা দ্বিপদ প্রক্রিয়া হবে না, আর যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে তাহলে সেটাকে আমরা দ্বিপদ প্রক্রিয়া বলতে পারি। এবার আসছি দ্বিপদ প্রক্রিয়াকে আমরা কোন চিহ্নর সাহায্যে লিখব। একটু আগেই বললাম যে দ্বিপদ প্রক্রিয়া বিভিন্ন রকম হতে পারে, প্লাস, মাইনাস, মাল্টিপল, ডিভিশন, আমাদের সেটের ক্ষেত্রে ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো হতে পারে যেগুলো আগে থেকে ডিফাইন করা। অর্থাৎ আগে থেকে বলা আছে যে যোগ চিহ্ন থাকলে আমরা কি করব, বিয়োগ চিহ্ন থাকলে আমাদের কি করা উচিত। এবার এমন কোনো প্রক্রিয়া আমি নিজে থেকে ডিফাইন করতে পারি, যে মনে করো আমি একটা প্রক্রিয়া বললাম যে এটা হলো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার অন্তর্গত, অর্থাৎ এই নিয়মের অন্তর্গত কি, দুটো এলিমেন্টের মধ্যে যখন আমি এই প্রক্রিয়া করব, ইকুয়াল টু এদের মধ্যে হবে হলো a + b - 2, এটা হবে ওদের অ্যান্সার। ঠিক আছে, আমি নিজে থেকে একটা প্রক্রিয়া এখানে ডিফাইন করলাম। এবার সেক্ষেত্রে এটা দ্বিপদ প্রক্রিয়া হবে কি হবে না, এটা কিন্তু এই সেটের ওপর আমাদের তখন দেখতে হবে নিয়মটা হোল্ড করে, বা ওই ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কি না, সেক্ষেত্রে কোন সেটের ওপর দিলে এটা হোল্ড করছে। আমি যদি রিয়েল নাম্বারের ওপরে দিই, অবশ্যই এটা হোল্ড করবে, কারণ যে কোনো রিয়েল নাম্বারের যোগফল একটা রিয়েল নাম্বার, তার থেকে 2 বিয়োগ করলে সেটা রিয়েল নাম্বারের একটা সেটের ওপরেই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু একটা দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাবে রিয়েল নাম্বারের ওপরে। ঠিক আছে, এই রকম এই চিহ্ন, অর্থাৎ যেই চিহ্নগুলো আমাদের ডিফাইন করা নেই, আমরা নতুন করে যদি কোনো সেট বা কোনো নিয়মকে ডিফাইন করতে যাই, সেগুলোকে আমরা এরকম সাধারণত স্টার, ডট দিয়ে গোল, প্লাস দিয়ে একটা সার্কেল, মাল্টিপল দিয়ে সার্কেল, আমরা যে কোনো চিহ্ন দিয়ে কিন্তু আমরা দ্বিপদ প্রক্রিয়া বলতে পারি। এবং সেখানে আমাদের কিন্তু ডেফিনেশনটা, অর্থাৎ এই প্রক্রিয়াটা আমরা কিভাবে ডিফাইন করছি সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, সাধারণ ক্ষেত্রে স্টার, ডট দিয়ে গোল, অনেক সময় শুধু সার্কেল দিয়েও প্রকাশ করা হয়। ঠিক আছে,
প্লাস দিয়ে সার্কেল, এইরকমভাবে আমরা দ্বিপদ প্রক্রিয়াগুলোকে উল্লেখ করে থাকি। এবার আমরা কি চলে আসব, দেখো দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা প্রপার্টি আছে, সেগুলো আমাদের জানা খুব দরকারি, এবং এই প্রপার্টিগুলোর উপরেই কিন্তু আমাদের অঙ্কগুলো দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই প্রপার্টিগুলো যদি আমরা প্রপার্টির যে নিয়মগুলো, সেই নিয়মগুলো ভালো করে বুঝতে হবে, তাহলেই অঙ্ক খুব সহজ। এক্সাম্পলের অঙ্কগুলো যদি তোমরা ভালো করে করো, অনুশীলনের অঙ্ক কিছু কিছু অঙ্ক আছে, এক্সাম্পলেই বেশি অঙ্ক করে দেওয়া আছে, খুব ভালো অঙ্ক করে দেওয়া রয়েছে। এক্সাম্পলের অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখবে, আর বইয়ের অঙ্কগুলো তো আমরা করবই, ঠিক আছে। তো চলো প্রপার্টিগুলো পরপর দেখে নিই আমরা। দ্বিপদ প্রক্রিয়া বা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই তিনটে ল কিন্তু খুব কাজে লাগে, মানে আমাদের জেনে রাখতে হয়। সেটা হলো, এক নম্বর হলো কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এবং ডিস্ট্রিবিউটিভ ল। এই কমিউটেটিভ ল অর্থাৎ বিনিময় সূত্র, অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ সংযোগ সূত্র এবং ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। কীরকম? এই কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র জিনিসটা কি? কমিউটেটিভ ল অর্থাৎ একটা দ্বিপদ প্রক্রিয়াকে কমিউটেটিভ বলা হবে তখনই, অর্থাৎ স্টার যদি একটা দ্বিপদ প্রক্রিয়া হয় তাকে আমরা কমিউটেটিভ বা বিনিময়যোগ্য বলবো তখনই যদি আমরা প্রমাণ করতে পারি এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ। এটা যদি হোল্ড করে তখন তাকে আমরা বলবো যে এই স্টার প্রক্রিয়াটি একটি বিনিময়যোগ্য প্রক্রিয়া। যেমন এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি, মনে করো এ কমা বি বিলংস টু জেড, অর্থাৎ জেড এর ওপর, অর্থাৎ ইন্টিজারের ওপরে যদি আমরা একটা সেট কল্পনা করি, তার ওপরে এর ওপর যোগ অর্থাৎ প্লাস, এই প্রক্রিয়াটি কি? এ প্লাস বি ইকুয়াল টু অলওয়েজ বি প্লাস এ, অর্থাৎ যোগ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য বা কমিউটেটিভ, বিনিময়যোগ্য বা কমিউটেটিভ, বা এখানে লিখতে পারো কমিউটেটিভ। কিন্তু যদি আমরা মাইনাস লিখি, কিন্তু এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, অর্থাৎ বিয়োগ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য নয়, ঠিক আছে। অর্থাৎ সবসময় প্রত্যেকটা প্রক্রিয়াকেই বিনিময়যোগ্য হতে হবে এমন কোনো কথা নেই। যেমন আমাদের ইন্টিজার এর ওপর প্লাস প্রক্রিয়াটা একটা বিনিময়যোগ্য, কিন্তু মাইনাস প্রক্রিয়াটা কিন্তু বিনিময়যোগ্য নয়। এরপর আসছে আমরা অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। সংযোগ সূত্র মানে কি? সংযোগ সূত্র এই জিনিসটা কি? মনে করো এ বি সি, এটা এস এর ওপর অবস্থিত, অর্থাৎ এস সেটের ওপর। এখানটাও আমাদের এ কমা বি বিলংস টু এস, অর্থাৎ যে সেটের ওপর আমরা আলোচনা করছি আর কি, এস এর ওপর অন্তর্গত। এবার তার উপরে স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া আমি নিতে চাইছি, যেখানে যদি এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি হয়, যদি এত হয় তবে স্টার একটি অ্যাসোসিয়েটিভ বা সংযোজী দ্বিপদ প্রক্রিয়া। সংযোজী দ্বিপদ প্রক্রিয়া। ক্লিয়ার হলো? অর্থাৎ এক্ষেত্রেও দেখো, যদি আমরা প্লাস নিই, মনে করো এ বি সি বিলংস টু জেড এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু অলওয়েজ এ প্লাস বি প্লাস সি হয়, অর্থাৎ প্লাস একটা সংযোজী দ্বিপদ প্রক্রিয়া। কিন্তু মাইনাসের ক্ষেত্রে দেখো এ মাইনাস বি মাইনাস সি নট ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি, এটা কখনোই সমান হবে না। তাহলে প্লাস প্রক্রিয়াটা এক্ষেত্রেও একটা ইন্টিজারের ওপর সংযোজী, কিন্তু মাইনাস প্রক্রিয়াটা কিন্তু সংযোজী হচ্ছে না।
এরপর আমরা আসছি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল অর্থাৎ মনে করো এসের ওপর একটা স্টার এবং একটা হলো ও, এই দুটো প্রক্রিয়া আমরা ডিফাইন করেছি। যদি এরকম হয় যে এ স্টার বি ও সি ইকুয়াল টু এ স্টার বি ও এ স্টার সি, এইরকম হয়, তখন তাকে আমরা বলতে পারবো যে এটা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে। যেমন আমাদের ইন্টিজারের ওপরে যদি আমরা প্লাস এবং মাল্টিপল নিই তখন কিন্তু এরা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, অর্থাৎ মাল্টিপলের ওপরে, এখানটা আগে মাল্টিপলের ওপরে প্লাসের ওপরে মাল্টিপলটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, অর্থাৎ বি প্লাস সি যদি করি সেটাকে আমরা লিখতে পারি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। ঠিক আছে, এক্ষেত্রেও প্লাস এবং মাল্টিপল কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে। অর্থাৎ এই সূত্র তিনটে কিন্তু আমাদের প্রমাণ করতে দেয় যে দেখাও যে এরা বিনিময়যোগ্য কিনা, সংযোগী সূত্রের উপর অ্যাপ্লাই করা যায় কিনা, এরকমও অনেক সময় 2 নম্বরের কোশ্চেন দিয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা এর আইডেন্টিটি এলিমেন্ট বের করার চেষ্টা করব। আইডেন্টিটি এলিমেন্ট কি সেটা আমরা একটুখানি দেখে নেব। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করব সেটা হলো আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। দেখো, আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান কাকে বলবো? দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে মনে করো এস একটা নন জিরো অর্থাৎ নন এমটি একটা সাবসেট, এস নন এমটি একটা সাবসেট, এবং যার ওপর আমরা মনে করছি স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এই এসের মধ্যে যদি ই একটা এমন এলিমেন্ট থাকে, ই বিলংস টু এস such that for all a belongs to s, a star e equal to a equal to আবার e star a, অর্থাৎ একদম ভালো করে মানে একদম ইজিলি যদি আমরা বলার চেষ্টা করি যে আইডেন্টিটি এলিমেন্ট, এই ইটাকে তখন বলা হবে হলো আইডেন্টিটি এলিমেন্ট। আমি একবার বলে দিই যে এস একটা নন এমটি সেট, তার উপরে যদি স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া এমনভাবে ডিফাইন করা থাকে যে ই একটা এলিমেন্ট এসে আছে যেখানে এর সঙ্গে ইকে যদি আমরা প্রক্রিয়াটা করি, দ্বিপদ প্রক্রিয়াটা করি, তাহলে একেই আবার ফিরিয়ে দেবে। একই রকমভাবে সেই ই এর সঙ্গে যদি এর প্রক্রিয়া করা হয় সেটাও এতে ফিরিয়ে দেবে। অর্থাৎ এক্ষেত্রে যেই ই এলিমেন্টটা থাকছে, এই ই এলিমেন্টটার কাজ কি? কোনো একটা এলিমেন্টের সঙ্গে, ওই সেটের অন্তর্গত কোনো একটা এলিমেন্টের সঙ্গে যদি ইকে আমরা দ্বিপদ প্রক্রিয়া করি, আমরা পুরনো সেই এলিমেন্টটাকে আবার ফেরত পাবো। অর্থাৎ যেমন ধরো জেডের ক্ষেত্রে, জেড ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে যদি আমরা প্লাস প্রক্রিয়াটা ধরি, তাহলে 2-এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি সেটা আমরা 2-এ আবার ফিরে আসে, অথবা 0-র সঙ্গে যদি আমরা 2 যোগ করি সেটা আবার 2-এই ফিরে আসে। তাহলে এক্ষেত্রে এই 0 এটাকে বলা হবে হলো একসম উপাদান। একসম উপাদান কোন ক্ষেত্রে? এই প্লাস দ্বিপদ প্রক্রিয়ার ওপর, এই প্লাস দ্বিপদ প্রক্রিয়া হলে এই জেডের ওপর 0 একটা একসম উপাদান। কিন্তু সেটাই যদি আবার যদি আমরা মাল্টিপলের ক্ষেত্রে দেখি, জেডের সঙ্গে যদি আমরা মাল্টিপল দেখি, তাহলে 2-এর সঙ্গে আমরা 1 মাল্টিপল করলে 2-তে ফিরে আসে, আবার 1-এর সঙ্গে 2-এর মাল্টিপল করলে আবার 2-তেই ফিরে আসে। সেক্ষেত্রে তাহলে 1 হলো আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। একসম উপাদান অর্থাৎ এই প্রক্রিয়াটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু একসম উপাদানটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে একসম উপাদান কাকে বলছি? একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট হলো সেই এলিমেন্টটা যার সঙ্গে অন্য এলিমেন্টের প্রক্রিয়া করলে তাকে আবার ফিরিয়ে দেয়। অর্থাৎ এই যে এর সঙ্গে যদি এর প্রক্রিয়া করি একেই ফিরিয়ে দেবে, বা এর সঙ্গে এর করলে আবার একেই ফিরিয়ে দেবে। ঠিক আছে, খুব বোঝা গেল। তাহলে যোগ এবং গুণ যদি ইন্টিজারের ওপর নিই তাহলে 0 এবং 1 আমরা একসম উপাদান পাচ্ছি, কিন্তু যদি আমরা ন্যাচারাল নাম্বারের ওপরে নিই, ন্যাচারাল নাম্বারের ওপরে যোগ নিই, ন্যাচারাল নাম্বারের মধ্যে তো 0 নেই,
ন্যাচারাল নাম্বারের মধ্যে কি 0 আছে? ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 এগুলো হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে একসম উপাদান থাকবে না, একসম উপাদান নেই। অর্থাৎ ন্যাচারাল নাম্বারের ওপরে যদি আমরা প্লাসকে ডিফাইন করি সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো মানে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট পাবো না। তাহলে এক্ষেত্রে বোঝা কি যাচ্ছে যে প্রত্যেকটা দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রেই আমাদের আইডেন্টিটি এলিমেন্ট থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এবং আরও একটা কোশ্চেন আসতে পারে তোমাদের মনে যে এই আইডেন্টিটি এলিমেন্ট কি একটাই হবে নাকি অনেকগুলো আইডেন্টিটি এলিমেন্ট হতে পারে? তারও একটা উপপাদ্য আকারে বা থিওরেম আকারে আমরা পড়ে নেব যে এই একসম উপাদান যদি কোনো সেটে থেকে থাকে তাহলে সেটা ইউনিক, অর্থাৎ একটাই থাকবে একটা সেটে। সেই থিওরেমটা আমরা একটুখানি জেনে নিই। থিওরেমটা কি বলছে যে স্টার দ্বিপদ প্রক্রিয়ার জন্য এ সেটের একসম উপাদান এর অস্তিত্ব থাকলে তা অনন্য বা ইউনিক হবে। অর্থাৎ আমরা ধরে নিই যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় এস সেটের একসম উপাদান দুটি এস সেটের স্টার প্রক্রিয়ায় একসম উপাদান দুটি ই এবং এফ। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে স্টার দ্বিপদ প্রক্রিয়ার জন্য ই এবং এফ দুটো একসম উপাদান আছে। তাহলে এখন ই একসম উপাদানের জন্য ফর অল এ বিলংস টু এস এ স্টার ই ইকুয়াল টু এ হবে, যেহেতু ই একটা একসম উপাদান। আবার দেখো এই এফও তো ওই এসেরই অন্তর্গত আরেকটা এলিমেন্ট যেটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট ধরে নিয়েছি, তাহলে এর বদলে আমরা এফ লিখতে পারি। এখন এ এর স্থানে এফ লিখে পাই এফ স্টার ই ইকুয়াল টু এফ, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার এফ যখন একসম উপাদান তাহলে এটার যেহেতু এ স্টার ই ইকুয়াল টু এ, আমরা ওইটাকে লিখছি এফ স্টার এ ইকুয়াল টু এ। কারণ কি একসম উপাদানের ক্ষেত্রে দুটোই তো হয়, এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হওয়ার কথা, তাই তো। অর্থাৎ এইটা সমান সমানও এ হয়, এটা সমান সমানও এ হয়। তাহলে এক্ষেত্রে এইটাকে আমরা পরে লিখেছি একসম উপাদান, এটার ক্ষেত্রে আগে লিখেছি, এটাই হলো ট্রিক্স। তাহলে এখন এখানে ফর অল এ বিলংস টু এস, এখন এ এর পরিবর্তে ই বসিয়ে পাই, কি হবে এফ স্টার ই ইকুয়াল টু ই, এটাকে 2 নম্বর নাম দিই। তাহলে দেখো এই দুটো জায়গা থেকে আমরা কি লিখতে পারি, অতএব ই সমান সমান এফ স্টার ই ইকুয়াল টু এফ। দেখো এফ স্টার ই ইকুয়াল টু এফ, আবার এফ স্টার ই ইকুয়াল টু ই, তাহলে দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি ই ইকুয়াল টু এফ। অর্থাৎ আমরা যেটা ধরেছিলাম যে ই এবং এফ দুটো আলাদা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো একই। অর্থাৎ কোনো একটা দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকে সেটা কিন্তু ইউনিক হবে, অর্থাৎ ওই সেটের জন্য একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এই প্রমাণটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে প্রমাণ করো যে এস একটি নন এমটি সেটের জন্য স্টার দ্বিপদ প্রক্রিয়ার জন্য এস সেটে একসম উপাদান যদি অস্তিত্ব থাকে তাহলে সেটি ইউনিক হবে। ঠিক আছে, এবার দেখো একসম উপাদান তো আমরা পেলাম, এবার আসছে ইনভার্স বা কোনো পদের ইনভার্টেবল, কোনো একটা পদকে ইনভার্টেবল করা যায় কিনা সেটাও আমরা দেখে নেব, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইনভার্স অফ অ্যান এলিমেন্ট বা কোনো একটি পদের বিপরীত পদ আমরা কি করে নির্ণয় করব। মনে করো এক্ষেত্রে এস একটা নন এমটি সেট
এর ওপরে স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা রয়েছে এবং তার আইডেন্টিটি এলিমেন্ট অস্তিত্ব আছে, সেটা হলো এসে রয়েছে। তাহলে এ সেট এ পদটাকে, এ বিলংস টু এ পদকে ইনভার্টেবল বা বিপরীতযোগ্য, ইনভার্টেবল বা বিপরীতযোগ্য বলবো তখনই যদি আরেকটা এলিমেন্ট বি এর মধ্যে থাকে, বি থাকে যাতে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই হয়ে যায়। অর্থাৎ যদি এমন কোনো এলিমেন্ট থাকে যার সঙ্গে দ্বিপদ প্রক্রিয়া করে আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে দেয়, অর্থাৎ যোগের ক্ষেত্রে যেমন আমরা পেয়েছিলাম 1, বিয়োগের ক্ষেত্রে পেয়েছিলাম বা যোগের ক্ষেত্রে 0 পেয়েছিলাম, আর গুণের ক্ষেত্রে পেয়েছিলাম 1, সেরকমই আর কি। যদি দ্বিপদ প্রক্রিয়া করে একসম উপাদানে ফেরত দেয় তাহলে একটাকে আরেকটার ইনভার্স বলা হবে। অর্থাৎ এক্ষেত্রে এ ইনভার্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে অর্থাৎ ইনভার্স কখন আমরা বের করতে পারবো, যদি কোনো একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের দ্বিপদ প্রক্রিয়া করে সেটা আইডেন্টিটি এলিমেন্টে আমাদের রেজাল্টটা আইডেন্টিটি এলিমেন্ট আসে, তাহলে একটাকে আরেকটার ইনভার্স আমরা বলতে পারি। যেমন ধরো যোগের ক্ষেত্রে আমরা যেমন করছিলাম জেডের ওপর যোগ প্রক্রিয়া, ঠিক আছে, এই যোগ প্রক্রিয়া ক্ষেত্রে 0 এটা হলো আইডেন্টিটি বা একসম, তাহলে 2 এর সঙ্গে যদি আমরা -2 করি তাহলে 0 আসবে। অর্থাৎ যোগ প্রক্রিয়া 2 প্লাস -2 ইকুয়াল টু 0, তাহলে 2 এর ইনভার্স সেক্ষেত্রে -2। আবার গুণের ক্ষেত্রে যদি আমরা রিয়েল নাম্বারের ওপরে গুণ করি তাহলে আইডেন্টিটি এলিমেন্ট 1, তাহলে 2 এর সঙ্গে আমরা হাফ গুণ করলে সেখানে 1 চলে আসছে, তাহলে এই 2 এর ইনভার্স সেক্ষেত্রে হয়ে যাবে হাফ। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আমরা কিন্তু নর্মাল কয়েকটা দ্বিপদ প্রক্রিয়া যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন অঙ্কের মধ্যে ঢুকে যাব দেখব আমরা বিভিন্ন ধরনের দ্বিপদ প্রক্রিয়াকে ডিফাইন করতে পারি, তার কয়েকটা এক্সাম্পল আজকে করে নেব। আজকে আমরা থিওরিটা একটুখানি বুঝলাম, আরও একটা জিনিস বাকি আছে সেখানে হলো কম্পোজিশন টেবিল, সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। তার আগে আজকে যে জিনিসগুলো আমরা বোঝালাম তার কয়েকটা এক্সাম্পল যদি করি তাহলে এই বোঝানোটা আমার সার্থক হবে। ঠিক আছে, তো চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আজকের ভিডিও শেষ হয়ে যাবে। একটা এক্সাম্পল আমরা করছি, দেখো বলছে সব মূলদ সংখ্যার সেট কিউ হলে দেখাও যে কিউ সেটের ওপর এ স্টার বি ইকুয়াল টু হাফ অফ এ বি একটি দ্বিপদ প্রক্রিয়া, যেখানে এই স্টারটা হলো একটা দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, একটি দ্বিপদ প্রক্রিয়া সেটা আমাদের দেখাতে বলেছে। স্টার এরূপে সংজ্ঞাত, রূপে সংজ্ঞাত যে এ স্টার বি ইকুয়াল টু হাফ অফ এ বি একটি দ্বিপদ প্রক্রিয়া, সেটা আমাদের দেখাতে হবে। দেখো সিম্পলি দ্বিপদ প্রক্রিয়া হওয়ার শর্ত কি, ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা প্রপার্টি আমাদের দেখাতে হবে। এখানে দেখো এ কমা বি বিলংস টু কিউ, অর্থাৎ দুটোই মূলদ সংখ্যা, কিউ হলো সমস্ত মূলদ সংখ্যা, তাহলে দুটো মূলদ সংখ্যার গুণফল, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যা হয়। অতএব এ কমা বি বিলংস টু যদি কিউ হয়, দিস ইমপ্লাইজ কি হচ্ছে, এ বি বিলংস টু কিউ। এবার এ বি বিলংস টু যদি কিউ হয়, দিস ইমপ্লাইজ হাফ অফ এ বি বিলংস টু ও কিউ, তাই তো। তার মানে দেখো এই প্রপার্টি অর্থাৎ এই যেই প্রক্রিয়াটা বলেছে সেটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। এ বি দুটোই কিউয়ে ছিল, আমরা রেজাল্ট হাফ অফ এ বি সেটাকেও কিউতেই পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু বদ্ধতা যেই শর্ত আছে সেটা সিদ্ধ করছে, অর্থাৎ কিউ এর ওপর স্টার প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে,
আরেকটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো বলেছে দেখাও যে দ্বিপদ প্রক্রিয়া স্টার যা আর এর ওপর এ স্টার বি ইকুয়াল টু এ বি প্লাস 2 দ্বারা সংজ্ঞাত তা বিনিময়যোগ্য কিন্তু সংযোজ্য নয়। তাহলে বিনিময়যোগ্য কিন্তু সংযোজ্য নয় এটা দেখাতে বলে। তাহলে বিনিময়যোগ্য হওয়ার শর্ত আমরা এ বি বিলংস টু আর বলে দিয়েছে। এক্ষেত্রে এ স্টার বি ইকুয়াল টু এ বি প্লাস 2। তাহলে এই এ বি প্লাস 2টাকে আমরা কি লিখতে পারি, দেখো তো বি এ প্লাস 2 লিখতে পারি না, কারণ যেহেতু এ বি ইকুয়াল টু বি এ, তাই তো সাধারণ গুণ। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারি, এ স্টার বি ইকুয়াল টু এ বি প্লাস 2, তাহলে এটাকে বি স্টার এ লিখতে পারি। অতএব এ স্টার বি ইকুয়াল টু হয়ে গেল বি স্টার এ ফর অল এ বি বিলংস টু আর। অর্থাৎ এই স্টার প্রক্রিয়াটা কি হয়ে গেল, আর এর ওপর বিনিময়যোগ্য। অতএব স্টার বিনিময়যোগ্য, বিনিময়যোগ্য। কিন্তু এবার সংযোজ্য কিনা দেখার জন্য আমাদের 3টে এলিমেন্ট লাগবে, এ বি সি বিলংস টু আর ধরে নিলাম। এখন আমরা বের করব এ স্টার বি স্টার সি ইকুয়াল টু কী হয় সেটা বের করি। এ স্টার বি মানে কি, এ বি প্লাস 2 স্টার সি। এবার এটাকে আমরা একটা এলিমেন্ট ধরবো, এটাকে আরেকটা এলিমেন্ট ধরবো, তাহলে এলিমেন্টের সঙ্গে সি গুণ হবে। তাহলে এ বি প্লাস 2 ইন্টু সি প্লাস 2। এই যে এ বি প্লাস 2 অর্থাৎ এটাকে এ এটাকে বি প্লাস 2 হলো। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হচ্ছে, এ বি সি প্লাস 2c প্লাস 2 এরকম আসছে। আবার একই রকম আমরা যদি উল্টোটা করি অর্থাৎ এ স্টার বি স্টার সি করি, তাহলে কি হবে, এক্ষেত্রে বি স্টার সিটাকে আগে আমরা করে নিই। এ স্টার বি স্টার সি মানে কত হবে, বিসি প্লাস 2। তাহলে এক্ষেত্রে এবার কি হবে, এইটার সঙ্গে এইটা এ ইন্টু বি সি প্লাস 2 প্লাস 2 হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে এ বি সি প্লাস 2a প্লাস 2, অর্থাৎ এই দুটো কিন্তু সেম হচ্ছে না। অতএব এ স্টার বি স্টার সি নট ইকুয়াল টু এ স্টার বি স্টার সি। তাহলে যেহেতু নট ইকুয়াল টু হচ্ছে অর্থাৎ সংযোজ্য নয়। সিম্পলি এরকম টাইপের কিন্তু অঙ্ক আমাদের দেয় যে কোনটা বিনিময়যোগ্য সংযোজ্য কিনা, এগুলোই প্রমাণ করতে দেয়। খুব ভালো ভালো কিছু কিছু অঙ্ক আছে। সামনের ভিডিওতে আমরা কম্পোজিশন টেবিল এবং এর যেই বিস্তারিত যে অঙ্কগুলো রয়েছে, আরও বেশ ইম্পর্টেন্ট কিছু অঙ্ক রয়েছে, সেগুলো আমরা করব। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।